পেশায় একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। মানুষ সভ্যতার প্রান্তে থাকা বিচিত্র সব বিশ্বাস, প্রথার জীবনযাত্রা ক্যামেরা বন্দী করাটাই আমার নেশা এবং পেশা। এবারের বিষয় ছিল আরো জটিল, আরো দুর্বোধ্য, অঘরী সাধনা। দিল্লি থেকে যখন বারাণসী ফ্লাইট ধরি, তখন মনের ভেতরে এক অদ্ভুত পেশাগত উত্তেজনা কাজ করছিল। অঘরীদের নিয়ে অনেক গল্প শুনেছি, বইয়ে পড়েছি। শ্মশানের যাদের বাস, মৃতদের যাদের সাধনার অঙ্ক, নরকীটের সেই স্বার্থপরের জ্বালা জল পান করে সেই রহস্যময় সাধকের জীবন দর্শকের কাছ থেকে দেখার এক তীব্র আকাঙ্ক্ষা আমাকে এইখানে ঠেকে এনেছিল। আমার যুক্তিবাদী মন বলছিল এগুলো সবই এক ধরনের চরমপন্থীর সাধনার পথ, যার মধ্যে অলৌকিকতার চেয়ে মনস্তাত্ত্বিক জটিলতায় বেশি। আমার উদ্দেশ্য ছিল সেই মনস্তাত্ত্বিককে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা, কোন রকম ভাষা ধারণা বা অতি অঞ্চলের আশ্রয় না নিয়ে। বারাণসী আমার গাইডের হিসেবে জুটেছিল রামপাল মাঝি। 40-এর কোঠায় মশ, মুখে সর্বদা এক গাল পানের পিক। গাঙের ঘাটে তার ছোট একটা বচরা আছে। পর্যটকের ঘুরিয়ে তার সংসার চলে। লোকটার সাথে পরিচয় হয়েছিল হোটেল ম্যানেজারের মাধ্যমে। রামপাল স্থানীয় ঘাট এবং তার অলিগলির সবকিছুই তার নখদ বদলে। কিন্তু আমার উদ্দেশ্য শোনার পর তার মুখের ভাব কেমন যেন পাল্টে গিয়েছিল। বাবুজি, এই কেমন শখ আপনার? এ অঘরী বাবাদের ঘাটে যাবেন না, ওরা কিন্তু মানুষ ভালো না, ওদের ছায়া মারানো কিন্তু পাপ হয়ে যাব। দশামেধ ঘাটে বসে সে আমাকে বোঝানোর চেষ্টা করছিল। তার চোখে ছিল এক ধরনের আদিম ভয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাহিত হয়ে আসছিল। আমি হেসে বললাম, রামপালজি, আমি তো ঘাটে যাচ্ছি না, আমি শুধু তাদের জীবনযাত্রা বুঝতে চাই, তাদের দর্শন জানতে চাই। আমার ক্যামেরায় সব রেকর্ড করা থাকবে, ভয় পাওয়ার কি আছে? রামপাল গঙ্গার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলছিল। ভয়? বাবুজি, যা চোখে দেখা যায় না তার ভয়টাই কিন্তু আসল ভয়। মণিকর্ণিকার এই প্রান্তে যেখানে সাধারণ মানুষ দিনের বেলা দিতে ভয় পায়, সেখানে ওদের জগৎ রাতের অন্ধকারে ওখানে কি হয় তা কল্পনাও করতে পারবেন না বাবাজি। তার কথাগুলো আমার কৌতূহলকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। আমি তাকে দ্বিগুণ পারিশ্রমিকের লোক দেখিয়ে রাজি করিয়েছিলাম। তার কাজ হবে শুধু আমাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া এবং তথ্য দিয়ে সাহায্য করা, বাকিটা আমি সামনে নেব। পরে কয়েকটা দিন আমার মণিকর্ণিকা ঘাট এবং সেই হরিশচন্দ্র ঘাটেই ঘুরে বেরিয়েছি। দিনের আলোয় মণিকর্ণিকা ঘাট এক অদ্ভুত জায়গা। এদিকে জীবন সবচাইতে বড় সত্য, মৃত্যু আর নগ্ন রূপে হাজির হতো। চিতার আগুনে পুড়ছে একের পর এক দেহ, অন্যদিকে সে চিতার পাশে চলছে জীবন। শিশুরা ঘুড়ি উড়াচ্ছে, সাধুরা গাঁজায় দম নিচ্ছে, বিদেশি পর্যটকরা ছবি তুলছে, আর সত্য সচল হারা মানুষের কান্নার শব্দ সেই হট্টগোলের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমি ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সেই ভিউ ফাইন্ডারের চোখ রেখে বসে থাকতাম, কিন্তু সেই নির্দিষ্ট মানুষগুলোর দেখা পেতাম না। রামপাল বলেছিল, ওরা দিনের আলোয় তেমন বের হয় না, আর বের হলেও ভিড়ের মধ্যে মিশে থাকে। ওদের চিনতে পারা কিন্তু খুব কঠিন। আসলে সাধনা তো হয় অমাবস্যার রাতে, যখন শ্মশানের আগুন ছাড়া আর কোনো আলো থাকে না। এক সন্ধ্যায় যখন সূর্য গঙ্গার ওপারে ঢলে পড়েছে এবং ঘাটের আলোগুলো সবে জ্বলে উঠেছে, রামপাল আমার হাত ধরে টান দিল। তার চোখে মুখে উত্তেজনা আর ভয় মিশানো এক অভিব্যক্তি। বাবুজি, কই দেখুন। আমি তার আঙ্গুল অনুসরণ করে তাকালাম। মণিকর্ণিকা ঘাটের এক পাশে এক প্রান্তে, যেন যেখানে পোড়া কাঠ আর ছায়ের স্তূপ জমে আছে, সেখানে এক দীর্ঘদেহী জটধারী পুরুষ দাঁড়িয়ে আছে। তার সর্বাঙ্গে চিতার ভস্য মাখা, পরনে শুধু এক টুকরো কোপান, লম্বা চট পোকানো চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে। তার হাতে এক ত্রিশূল, আর তার অন্য হাতে মাথার খুলি দিয়ে তৈরি সে বিখ্যাত খরপর।
তিনি এক দৃষ্টিতে এক জ্বলন্ত চিতার দিকে তাকিয়েছিলেন, যেন আগুনের লেলিহান শিখার মধ্যে তিনি মহাবিশ্বের কোনো গোপন রহস্য পাঠ করছেন। তার উপস্থিতি এতটাই তীব্র ছিল যে আশেপাশের সব কোলাহল যেন মুহূর্তেই থেমে গিয়েছিল। এমনকি চিতার কাছে দাঁড়িয়ে থাকা মৃতের আত্মীয় স্বজনরা তার থেকে একটু নিরাপদ দূরত্বে বজায় রেখেছিল। আমার বুকের ভেতরটা এক অজানা কারণে কেঁপে উঠেছিল। আমি প্রথমে আমার বইয়ের পাতা এবং ইন্টারনেটের ছবি থেকে বেরিয়ে এসে একজন জীবন্ত অক্ষরীকে চাক্ষুষ করছিলাম। তার চোখের দৃষ্টি ছিল শীতল নিষ্পলক। মনে হচ্ছিল সেই চোখে যেন জাগতিক কোনো অনুভূতির লেশ মাত্র নেই। উনি কে? আমি ফিসফিস করে রামপালকে জিজ্ঞেস করলাম। রামপাল মাথা নাড়ল আর বলল, না বাবুজি, এই তো শিক্ষানবিশ। আসলে যিনি, যাকে সবাই ভৈরবনাথ বলে ডাকে, তার দেখা পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। লোকে বলে তিনি নাকি গত 50 বছর ধরে এই শ্মশান ছাড়েননি। তার বয়স কত কেউ তা জানে না। তিনি এই অঞ্চলের সব অগ্রীদের গুরু। আমার জেদ যেন আরো বেড়ে গেল। আমাকে ভৈরবনাথের সেই সাক্ষাৎকার নিতেই হবে। এই ডকুমেন্টারির মূল আকর্ষণ হবেন তিনি, কিন্তু কিভাবে তার কাছে পৌঁছানো যাবে সেই রাস্তা আমার জানা ছিল না। রামপাল সাফ জানিয়ে দিলেন সে ওদিকে যাবে না। তিনি বললেন, আপনি পয়সা দিলে আমি দূর থেকে দেখিয়ে দিতে পারি, কিন্তু কাছে যাওয়ার কথা বলবেন না বাবুজি, আমার ছোট ছোট বাচ্চা আছে। এরপরে দিনগুলো কাটতে লাগলো এক অদ্ভুত প্রতীক্ষায়। আমি সকাল থেকে রাত পর্যন্ত ঘাটে বসে থাকতাম। আমার দামি ক্যামেরার ব্যাগে ভরা থাকতো। আমি শুধু পরিবেশটা বোঝার চেষ্টা করেছিলাম। শ্মশানের ডোম, চিতা সাজানোর দায়িত্বে থাকা মানুষজন আর কাঠের কারবারিদের সাথে কথা বলে তথ্য জোগাড়ের চেষ্টা করেছিলাম। কিন্তু ভৈরবনাথের নাম শুনলেই সবাই কেমন যেন চুপ করে যেত। কেউ বলতো তিনি হিমালয়ে সাধনা করতে গেছেন, কেউ বলতো তিনি মানুষের রূপ ছেড়ে অন্য রূপে বিরাজ করেন। এক রাতে প্রায় 10টা বাজে আমি একাই ঘাটের সিঁড়িতে বসেছিলাম। শীতের ভিড় একটু কম ছিল। আকাশের মেঘ থাকার কারণে চাঁদটা দেখা যাচ্ছিল না, শুধু দূরে একটা দুটো চিটার আগুন যেন চলছিল। হঠাৎ আমার নাকে একটা তীব্র গন্ধ এসে লাগলো। পচা মাংসের গন্ধ নয়, তার থেকেও তীব্র পচা গলা কোনো কিছুর গন্ধ। গন্ধটা এতটাই অসহ্য ছিল যে আমার বমি উঠে আসার উপক্রম হলো। আমি উঠে দাঁড়াতেই দেখলাম গঙ্গার জল থেকে কালো মতো কিছু একটা ভেসে আসছে। প্রথম ভেবেছিলাম কোনো পশুর মৃতদেহ হবে, কিন্তু জিনিসটা যখন ঘাটের কিনারায় এসে ঠেকলো তখন আমার শরীর রক্তহীন হয়ে গেল। ওটা ছিল একটা অর্ধগরিত মানুষের দেহ, সম্ভবত কোনো দারিদ্র মানুষের, যা পরিবারের চিতার কাঠ কেনার সামর্থ্য হয়নি, তাই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল অন্য জায়গায়। সে মৃতদেহটাকে কেন্দ্র করে জলের মধ্যে একটা আলোড়ন দেখা যাচ্ছিল। তারপরে আমি দেখলাম সেই দৃশ্যটা যা আমার যুক্তিবাদী মনের সব বিশ্বাসকে প্রথমবার দাঁড়িয়ে দিয়েছিল। জলের মধ্য থেকে ধীরে ধীরে উঠিলেন একজন মানুষ। তার সারা শরীর চিতার ছায়ে বাঁধা, নাকি কাঁদায় তা বোঝা যাচ্ছিল না। তিনি সেই অর্ধগরিত সব দেহটাকে অনায়াসে এক হাতে তুলে নিলেন এবং ঘাটের শিল্পে উপরের দিকে উঠতে লাগলেন, যেখানে অন্ধকারের সবচাইতে গভীর। তার হাঁটার মধ্যে কোনো জড়তা ছিল না, যেন তিনি এক বস্তা চাল তুলে নিয়ে যাচ্ছেন। তিনি যখন আমার থেকে প্রায় কয়েক হাত দূরে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার মুখটা আমি এক ঝলকে দেখতে পেলাম। তার চোখ দুটো অন্ধকারে জ্বলছিল যেন দুটো আগুনের গোলা। তার দৃষ্টি আমার উপরে পড়তেই আমার শীষ দানা দিয়ে এক শীতল স্রোত যেন হয়ে গেল। মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সেটা যেন পাথর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে সব দেহটাকে কাঁধে নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। আমি সেখানে সিঁড়ির উপরে বসে পড়লাম। আমার হাত পা কাঁপছিল। ক্যামেরার কথা, ডকুমেন্টারি কথা, সব কথা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মস্তিষ্কের ভেতরে শুধু দুটো জ্বলন্ত চোখ আর
সেই পচা লাশের বিভৎস গন্ধটা ঘোরপাক খাচ্ছিল। অনেকক্ষণ পর যখন সম্মিলিত ফিরল তখন বুঝলাম আমি এখানে একা নই, আমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। ভয় ভয় পেছনে ফিরতে দেখি রামপাল, তার হাতে একটা লণ্ঠন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনাকে মানা করেছিলেন না বাবাজি, কেন একা একা এখানে বসে আছেন? আপনি যা দেখছেন তা ভুলে যাওয়ার চেষ্টা করুন। হনি ভৈরবনাথ তান্ত্রিক আর রাজ অমাবস্যা আজ রাতে শ্মশান জায়গায় উঠে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সে অন্ধকারের দিকে, যেখানে শুধু একটু আগে এক জীবন্ত বিভীষিকা বেরিয়ে গেছে। আমার মনে তখন একটাই প্রশ্ন, আমি কি সত্যি যা দেখেছি তা কি ঘটেছে, নাকি আমার মনের ভ্রম? কিন্তু নাকে লেগে থাকা সে পচা গন্ধটা জানান দিচ্ছিল যা ঘটেছে তা কতটা বাস্তব। রামপাল আমার হাতটা টেনে ধরে তুলল। চলুন বাবুজি, হোটেলে চলুন, এইখানে আর এক মুহূর্ত থাকবেন না। হোটেলে ফেরার পর রামপাল একটা কথাও বলেনি, তার ভয়টা আমার মধ্যে সংমিশ্রিত হচ্ছিল। ঘরে ফিরে আমি দরজা বন্ধ করে বাথরুমে ঢুকে পড়লাম। চোখে মুখে জলের ঝাপটা দিয়েও সেই দৃশ্যটা মন থেকে সরাতে পারছিলাম না। একজন মানুষ একটা পচা করা মৃতদেহ কাঁধে নিয়ে অবিরলায় হেঁটে যাচ্ছে, এই দৃশ্য কোনো সভ্য জগতের হতেই পারে না। সে রাতে আমার ঘুম এলো না, বারবার মনে হচ্ছিল ভৈরবনাথের ওই দৃষ্টির মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ নয়। ওটা কোনো মানুষের দৃষ্টি ছিল না, সে দৃষ্টি যেন আমার আত্মার ভেতর পর্যন্ত দেখে নিয়েছে। তিনি কি বুঝতে পেরেছিলেন আমি তাকে অনুসরণ করছি? তিনি কি জানেন আমার উদ্দেশ্য? পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন শরীর জুড়ে এক ক্লান্তি আর মাথায় তীব্র যন্ত্রণা। আমি প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এই প্রজেক্ট এখানেই শেষ। যা দেখেছি তা আমার ধারণার বাইরে। জীবন হাতে নিয়ে এই ডকুমেন্টারি বানানোর আর কোনো মানে হয় না। আমি ব্যাগ গোছানো শুরু করলাম। ঠিক তখনই আমার হোটেলের দরজায় কেউ যেন টোকা দিল। আমি অবাক হলাম, এত সকালে কে আসতে পারে? দরজা খুলতে দেখি দরজার বাইরে একজন 10-12 বছরের ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে ময়লা একটা জামা, চুল উস্কো খুস্কো। সে আমার হাত থেকে একটা ছোট্ট পুটলি ধরিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, কে পাঠিয়েছে তোকে বলতো? সেটা কোনো উত্তর না দিয়ে দৌড়ে চলে গেল। আমি পুটলিটা খুলে দেখলাম তার ভেতরে রয়েছে কিছুটা ছাই আর ভস্য আর একটা শুকনো রুদ্রাক্ষ। ছাইটা থেকে সেই তীব্র পরিচিত গন্ধটা আসছে যা আমি গত রাতে পেয়েছিলাম। আমার বুকটা ধরাস করে উঠল। আর ছায়ের নিচে ভাঁজ করা ছিল একটা ছোট্ট কাগজ। কাগজটা খুলতে দেখলাম দেবনগরের হরফে একটা শব্দ লেখা, অপেক্ষা। আমার হাত থেকে পুটলিটা পড়ে গেল। এর মানে কি? এটা কে পাঠিয়েছিল? ভৈরবনাথ? তিনি কি আমাকে কোনো বার্তা দিতে চেয়েছিলেন? তিনি কি চান আমি তার সাথে দেখা করি, নাকি এটা কোনো ফাঁদ? আমার সমস্ত শরীর অজানা আশঙ্কায় যেন আতঙ্কিত হয়ে গেল। 12 মাসের এই রহস্যময় জগৎ আমাকে ধীরে ধীরে তার অন্ধকার জলে নিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এখান থেকে ফেরা আর সহজ হবে না। কৌতূহল আর ভয়, এই দুই বিপরীত শক্তি আমাকে স্থির করে দিয়েছিল। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু এতটুকু বুঝতে পারছিলাম যে শ্মশানের সেই রাতের ঘটনাটা ছিল শুধু একটা শুরু। আসল খেলা তো এখনো বাকি। হোটেল ঘরের মেঝের উপরে পড়ে থাকা সে ছায়ার পুটলির দিকে তাকিয়ে আমার শরীর অসাড় হয়ে গিয়েছিল। মস্তিষ্কের ভেতরে হাজারো চিন্তা একসঙ্গে ছোটাছুটি করছিল, কিন্তু কোনোটাই পরিষ্কার রূপ নিচ্ছিল না। ভয়, কৌতূহল আর এক ধরনের ভয়ঙ্কর আকর্ষণের মধ্যে এই 3 অনুভূতি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। অপেক্ষা, এই একটা মাত্র শব্দ আমার সমস্ত পরিকল্পনা, আমার যুক্তি, আমার বানানোর সিদ্ধান্তকে ধূলিসাৎ করে দিয়েছিল। এইটা কোনো অনুরোধ ছিল না, ছিল এক অমোঘ নির্দেশ। ভৈরবনাথ আমাকে অপেক্ষা করতে বলেছিলেন, তার মানে তিনি আমার অস্তিত্ব সম্পর্কে শুধু অবগতই নন, তিনি আমার উদ্দেশ্য জানেন। কিন্তু কিভাবে? আমি কাঁপা কাঁপা হাতে পুরোটা তুলে নিলাম। ছাইটা থেকে আসা সেই তীব্র
পচা গন্ধটা এবার যেন আরো জীবন্ত হয়ে আমার মস্তিষ্কে আঘাত হানলো। আমার মনে হলো এই ছায় সাধারণ কোনো চিতার নয়, এর মধ্যে মিশে রয়েছে অর্ধগরিত সব দেহের অংশ, যা আমি গত রাতে ভৈরবনাথের বই নিয়ে যেতে দেখেছিলাম। এই ভাবনাটা আসতে আমার পেটের ভেতরটা গড়িয়ে উঠল। আমি ছুটে বাথরুমে গিয়ে বেসিনের উপরে ঝুঁকে পড়লাম, কিন্তু বেরোলো না। শুধু ভেতরটা থেকে একটা শুকনো হাহাকার উঠে এলো। কিছুক্ষণ পর নিজেকে সামাল দিয়ে আমি রামপালকে ফোন দিলাম। রিং হয়ে যাচ্ছিল, কিন্তু সে ফোন ধরছিল না। পরপর কয়েকবার চেষ্টা করার পর অবশেষে ওপাশ থেকে ভীত চাপা গলা ভেসে এলো। হ্যালো, আমি বললাম, রামপালজি, আমি অনির্বাণ, আমার সঙ্গে এখন একবার দেখা করতে পারবেন? খুব জরুরি। ওপাশ থেকে রামপাল প্রায় আর্তনাদ করে উঠল। না বাবুজি, আমি আর অমুক হব না। আপনি আমার কথা শোনেননি, যা করার নিজে করুন, আমাকে এর মধ্যে জানাবেন না। আমি কাল রাতে আমার পরিবারের কাছে ফিরে যাব, আর এই জন্য মনস্থির করছি বনরাশিতে আর যাবো না, আমি আর যাবো না। তার গলা শুনে আমি বুঝলাম সে জেনুইনলি আতঙ্ক। আমি রীতিমতো বড়িয়া হয়ে বললাম, শুধু একবার আসুন না রামপালজি, আমি আপনাকে কিছু দেখাতে চাই, তারপর আপনি যা ভালো মনে করবেন, সমস্যা নেই। আমার গলার স্বর শুনে সে এতটা ডিসপারেট ছিল যে তার মনকে কিছুটা নরম করলো। প্রায় 1 ঘন্টা পর সে যখন আমার হোটেলে ঘরে ঢুকলো, তখন তার চেহারা দেখার মতো ছিল। চোখ দুটো ছিল কোঠরে ঢুকে গেছে, মুখ শুকিয়ে গেছে, যেন সে গত রাতে এক মুহূর্তের জন্য ঘুমায়নি। আমি তার হাতে কাগজ টুকরোটা দিলাম। সে দেবনগর হরফে পড়তে পড়তে বলল, অপেক্ষা। শতটা পড়ার সাথে সাথে তার হাতের কাগজটা খসে পড়ে গেল। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সে আমার দিক এমন ভাবে তাকালো যেন আমি কোনো আচ্ছন্ন বস্তু। আপনি কি করছেন বাবুজি? এ তো সাক্ষাৎ জমের পরোয়ানা করছেন। সে ফিসফিসিয়ে বলল, মানে? এর মানে কি? আমি যেন অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম। রামপাল ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলো। এর মানে হলো উনি আপনাকে তার নজরে রেখেছেন। এই ভস্ম আর রুদ্রাক্ষর প্রসাদ উনি আপনাকে শিষ্য হিসেবে বহন করতে চান, অথবা আপনাকে তার সাধনার বলি বানাতে চান। দুটি সম্ভব। অঘরি জগৎ বোঝা আমাদের মতো সাধারণ মানুষের কাজ নয়। তার কথাগুলো আমার শির দানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে দিল। বলি শব্দটা আমার কানের ভেতরে বাঁচতে লাগলো। আমি একজন আধুনিক পৃথিবীর যুক্তিবাদী মানুষ, ডকুমেন্টারি ফিল্ম মেকার। 21শ শতাব্দীতে দাঁড়িয়ে বলি শব্দটা আমার কাছে হাস্যকর শোনানোর কথা মনে হচ্ছিল, কিন্তু গত রাতের সেই দৃশ্য আর এই ছায়ার গন্ধ আমার সমস্ত যুক্তিকে দুর্বল করে দিয়েছিল। রামপাল আমার কাঁধে ধরে ঝাঁকিয়ে বলল, বাবুজি, এখনো সময় আছে। আজকে প্রথম ট্রেন ধরে কলকাতা ফিরে যান। এই শহরে আপনার জন্য নয় বাবুজি। উনি অপেক্ষা করতে বলেছেন, তার মানে উনি আপনাকে সময় দিতেছেন। হয় পালান, নয়তো নিজেকে আত্মসমর্পণ করুন তার কাছে। পালানোর চেষ্টা করলে উনি আপনাকে খুঁজে বের করবেন কিনা আমি জানি না, কিন্তু এখানে থাকলে নিশ্চিত আপনার মৃত্যু হইবে বাবুজি। তার চোখে আমি আমার প্রতি একটা অদ্ভুত উদ্বেগ দেখতে পেলাম, কিন্তু আমার ভেতরকার জেদটা তখনও মরেনি। একজন ফিল্ম মেকার হিসেবে এমন একটা সুযোগ হাতছাড়া করা আমার পক্ষে সম্ভব ছিল না। ভয়কে জয় করতে পারলে হয়তোবা আমি এমন এক পৃথিবীর দরজা খুলে ফেলবো যা আজ পর্যন্ত কোনো ক্যামেরা দেখেনি। আমি শান্ত গলায় বললাম, আমি পালাবো না রামপালজি, আমি অপেক্ষা করব। আমার উত্তরটা শুনে রামপাল হাত ছেড়ে দেওয়ার মতো ভঙ্গিতে একটা চেয়ারে বসলো। তার মুখ দিয়ে শুধু একটা কথাই বেরোল, আপনার সর্বনাশ আপনি নিজে ডেকে আনছেন বাবুজি, নিজে ডেকে আনলেন। সেদিন থেকে আমার এই অপেক্ষা পর্ব শুরু হলো। প্রথম দিনটা কাটলো মানসিক উত্তেজনার মধ্যে। আমি হোটেলের ঘর থেকে বেরোলাম না। সারাক্ষণ দরজার দিকে কান পেতে রাখলাম, এই বুঝে কেউ আসলো, কিন্তু কেউ এলো না। রাত কাটলো দুঃস্বপ্নে। আমি বারবার দেখতে লাগলাম ভৈরবনাথের সেই পচা সব দেহটা নিয়ে আমার ঘরের দিকে এগিয়ে আসছেন, আর তার চোখ দুটো অন্ধকারের মধ্যে চলছে। দ্বিতীয় দিনটা এমন ভাবে কাটলো, কোনো কথাবার্তা নেই, কোনো সংকেত নেই। দুপুরের পর আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু এবার আমার গন্তব্য মণিকর্ণিকা ঘাট ছিল না। আমি উদ্দেশ্যহীন ভাবে বারাণসীর অলিগলি
রাজধানীতে ঘুরতে লাগলাম, কিন্তু যেদিকে যাই মনে হতে লাগলো একজন অদৃশ্য চোখ আমাকে অনুসরণ করছে। গলির বাকি মন্দিরের খিলানোর আড়ালে, এমনকি ভিড়ের মধ্যেও বারবার মনে হতে লাগলো ছাই মাখা একটা ছায়া মূর্তি যেন আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে আছে। আমি চমকে পিছনে ফিরতেই দেখলাম কিছুই নেই। আমার মনকে আমি বোঝাতে চেষ্টা করলাম যে সব কিছু নয়, একদম মনের ভুল, কিন্তু ভেতরটা মানতে চাইছিল না। তৃতীয় দিন থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। সেদিন সন্ধ্যায় আমি হোটেলের ঘরে বসে আমার ক্যামেরার ফুটেজগুলো ল্যাপটপে দেখছিলাম। হঠাৎ ঘরের লাইটটা কয়েকবার দাও দাও করে জ্বলে নিভে গেল। তারপর আমার নাকে সে পরিচিত পচা গন্ধটা এসে রাখলো। গন্ধটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল উৎসটা ঘরের মধ্যে কোথাও। আমি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছিলাম, কিন্তু কিছুতেই পেলাম না। কিছুক্ষণ পর গন্ধটা নিচ থেকে মিলিয়ে গেল, কিন্তু আমার বুকের ভেতরটা কাঁপুনি রয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে বিছানাটা কালো পলক যেন পড়ে আছে। আমি অবাক হলাম, কারণ ঘরের সমস্ত দরজা জানালা সারা রাত বন্ধ ছিল। পালকটা কোথা থেকে এলো? ওটা কোন সাধারণ পাখি যেমন কাক বা চিলের পালকের মতো দেখতে ছিল না। ওটা ছিল অদ্ভুত ধরনের কালো, চকচকে আর অস্বাভাবিক রকম বড়। আমি পালকটা হাতে নিতে একটা ঠান্ডা অনুভূতি আমার আঙ্গুরের ডগা দিয়ে আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। রামপাল ভয় পেয়ে চলে গেলেও প্রতিদিন সকালে একবার করে আমার ফোনটা করত। আমি তাকে পালকটার কথা বারবার বলতাম। ওপাশ থেকে সে আতঙ্কিত গলা ভেসে এলো, ফোন দিন, ফিরে দিন, ওটা ফিরে দিন, এখনো ফিরে দিন। ওটাও শুভ সংকেত বাবুজি, শ্মশানের তান্ত্রিক আপনার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেছে। আমি তার কথা শুনলাম না। পাল্টুটা আমি আমার ডায়েরির ভেতরে রেখে দিলাম। আমার পেশাগত কৌতূহল যখন ভয়ে ছাপিয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম এই সমস্ত ঘটনা আমাকে মানসিক প্রস্তুতি করার একটা উপায়। ভৈরবনাথ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমার সাহসের পরিমাপ করছেন। আমার পঞ্চম দিন। আমি প্রায় এক প্রকার অদ্ভুত একটা জগতে পৌঁছে গেছি। এক মানসিক অত্যাচার আর সহ্য করতে পারছিলাম না। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম, কাল সকালে যা হয় হবে। আমি সোজা মণিকর্ণিকা ঘাটে যাব এবং যাকে পাবো তার কাছে ভৈরবনাথের খোঁজ করব। এই সাসপেন্সটা আর নেওয়া যাচ্ছিল না, আমার রহস্যটা নেওয়া যাচ্ছিল না। রাত তখন প্রায় 2টো। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে আমার ঘরের দরজায় খুব মৃদু টোকা পড়লো, টক 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 টক। আমি ভয় ভয়ে বিছানা থেকে উঠলাম। দরজাটা কিছুটা খুলে বাইরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু করিডরের অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কে? আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম। বাইরে থেকে কোনো উত্তর এলো না, কিন্তু টোকা পড়ার শব্দটা আবার উঠলো, এবার আরো জোরে। আমার বুকের ভেতরটা হাতুড়ির পিটানোর মতো শব্দ হতে লাগলো। আমি কাঁপা হাতে দরজার ছিটকিনিটা খুললাম। দরজাটা খুলতে দেখি বাইরে 10-12 বছরের ছেলেটা দাঁড়িয়ে আছে। সে আমাকে ছায়ের পটিটা দিয়ে গেছিল। তার মুখের কোনো অভিব্যক্তি নেই, দুটি চোখ যেন নিষ্প্রাণ। সে আমার দিকে তাকিয়ে একটা কথা না বলিয়ে আঙ্গুরের দিকে খাটের দিকটা দেখালো। যে পথে সে এসেছিল সে অন্ধকার করিডরে বেরিয়ে গেল। এবার আমি বুঝতে পারলাম আমার ডাক এসেছে, অপেক্ষার অবসান হয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। দ্রুত পোশাক পাল্টে ক্যামেরাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মনের ভেতরে ভয় আর উত্তেজনা এক অদ্ভুত মিলেমিশে কাজ করছিল। রামপালকে ফোন করে জানানোর কথা একবার ভাবলাম, কিন্তু এত রাতে তাকে বিরক্ত করতে ইচ্ছে হলো না। তাছাড়া আমি জানতাম সে কিছুতেই আমার সাথে যেতে রাজি হবে না। রাতের বারাণসী দিনের থেকে সম্পূর্ণ আলাদা। রাস্তাঘাট জলশূন্য, দোকানপাট বন্ধ, শুধু পথ কুকুরের ডাক আর দূর থেকে ভেসে আসা মন্দিরের ঘন্টার শব্দ সেই নিঃশব্দ খান খান করে দিচ্ছিল। আমি দ্রুত পায়ে ঘাটের দিকে এগিয়ে চললাম। মণিকর্ণিকা ঘাটে পৌঁছে দেখলাম চিতার সংখ্যা অনেকটা কম। 2টো মাত্র চিতা চলছে, আর তার পাশে মৃতের আত্মীয় স্বজনরা ক্লান্ত দেহে বসে আছে। বাতাসে পোড়া মাংসের গন্ধের মধ্যে মিশে আছে গঙ্গার সাথে হাওয়া আর ধূপের গন্ধ। আমি সে ছেলেটাকে খুঁজলাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। আমি কি তাহলে ভুল বুঝলাম?
ঠিক তখনই আমি দেখলাম ঘাটের সেই অন্ধকারতম কোণাটা থেকে কি একটা আলো ভেসে আসছে। খুব সাবধানে পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেলাম। পোড়া কাঠ, ভাঙা কলসি আর ছায়ের স্তূপে এড়িয়ে আমি সে আলো রশ্মির দিকে এগিয়ে গেলাম। সেখানে পৌঁছলাম, যা দেখলাম তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। একটা ছোট্ট কুণ্ডলীর মতো আগুন জ্বলছে, যার চারপাশে মানুষের মাথার খুঁড়ি সাজানো, আর সে আগুনের পাশে একটা সত্য খোরা কবরের উপরে বসে আছেন তিনি, ভৈরবনাথ। তার পরনে কিছু নেই, সারা শরীর চিতার ভস্যে আবৃত। লম্বা চট পাকানো চুল মাটিতে ছড়িয়ে পড়েছে, তার চোখ দুটো বন্ধ। তিনি গভীর ধ্যানে মগ্ন। তার চেহারা দেখে বয়স বোঝার কোনো উপায় নেই। চামড়া কুচকে গেছে, কিন্তু শরীরের গঠন এখন ইস্পাতের মতো কঠিন। তার চারপাশে এমন এক নিস্তব্ধতা বিরাজ করছিল যা ভয়ের উদ্রেক করে। এমনকি আগুনের শিখাগুলো যেন কোনো শব্দ না করেই জ্বলছিল। আমি ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে আমার ক্যামেরাটা অন করার কথাও ভুলে গিয়েছিলাম। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, পাছে আমার উপস্থিতির শব্দে রীতিমতো ধ্যান ভেঙে যায়। হঠাৎ চোখ না খুলতে তিনি কথা বলে উঠলেন। তার কণ্ঠস্বর কোনো মানুষের করার মতো শোনালো না। মনে হলো যেন কোনো গভীর গুহার ভেতর থেকে পাথর খসে যাওয়ার শব্দ আসছে। এসেছিস? শব্দটা আমার কানের ভেতর দিয়ে যেন মস্তিষ্কে প্রবেশ করলো। আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে। তিনি ধীরে ধীরে চোখ খুলে তাকালেন। সেই চোখ দুটো অন্ধকার আগুনের আভার মতো। সেই চোখ দুটো জল জল করছিল। তার দৃষ্টি সরাসরি আমার চোখের উপরে এসে পড়ল। সেই দৃষ্টিতে ছিল না ক্রোধ, বিস্ময় ছিল না, শুধু এক গভীরতা ছিল যা যেন আত্মার ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছিল। জানতে চাস সত্য কি, তাই না? তোর এই কাচের চোখ দিয়ে যা ধরা দেয় তা সত্য নয়, তা শুধু মায়া। আসল সত্য দেখতে হলে মায়ার পর্দাকে সরাতে হয়। আমি ঢোক গিলে বললাম, আমি আপনার সাধনার বিষয়ে জানতে চাই। আমি পৃথিবীকে আপনার দর্শন জানাতে চাই। আমার কথা শুনে তার মুখে প্রথমবার উদ্বেগ ফুটে উঠল। সেটা হাসি না বিদ্রুপ সেটা বোঝা কঠিন। তিনি তার হাত তুললেন। আমি দেখলাম তার হাত ধরা রয়েছে একটা মানুষের হাতের ফিমার বা উরুর হাড়, যার প্রান্তটা ধারালো আর কাঁটা। তিনি সেই হাড়টা দিয়ে আগুনের পাশের আকৃতি আঁকতে বললেন। জানতে চাস? বেশ, আমি তোকে দেখাবো। আমি তোকে আমার সব থেকে শক্তিশালী সাধনা দেখাবো। সব শোন। মৃতদেহের উপরে বসে মহাশক্তির আহ্বান। তুই তোর ক্যামেরায় সবটা বন্দি করতে পারিস। আমার বুকের ভেতরটা যেন উত্তেজনায় ফুঁসে উঠল। আমি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি পেতে চলেছি, কিন্তু তার পরের কথাটা আমার উত্তেজনা বরফ করে দিল। তিনি আমার দিকে তাকিয়ে শীতল অনুভূতি গলায় যেন বললেন, কিন্তু একটা শর্ত আছে। যে মৃতদেহের উপরে আমি সাধনা করব সেই দেহ তোকে জোগাড় করে আনতে হবে। আজ রাতে এই শ্মশান থেকে একটা টাটকা গরম চিতা থেকে নামানো অর্ধগলিত সব যা নিয়ে আয়। ভৈরবনাথের সে শীতল পাথুরে কণ্ঠস্বর কানের ভেতর দিয়ে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে যেন সমস্ত ভাবে আমাকে বরফ করে দিল। একটা টাটকা গরম চিতা থেকে নামানো অর্ধগলিত লাশ। শর্তটা মানুষের মুখ থেকে যেন বের হতে পারলো না। এটা একটা পৈশাচিক প্রস্তাব যা আমার সভ্য জগতের সমস্ত নীতিবোধ, সমস্ত বিশ্বাসকে চুরমার করে দিল। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। তার মুখে সেই একই রকম চেহারা, শীতল দৃষ্টি। তিনি যেন এক বনের ভেতরটা পড়তে পারছিলেন। আমার ভয়, আমার দ্বিধা, আমার ভিতরের নৈতিক লড়াই সবকিছু যেন তার কাছে একটা খোলা বইয়ের মতো। তিনি সেই মানুষের উরুর হাতটা মাটিতে একটা চক্র আঁকতে আঁকতে বললেন, কি ভাবছিস? পারবি না। তুই
তো সত্যি দেখতে এসেছিস, তাই না? সত্য সুন্দর হয় না, সত্য সুন্দর হয় না সাধক, সত্য বিভৎস হয়, নগ্ন হয়। তাকে গ্রহণ করতে হলে নিষ্ক নগ্ন হতে হয়। সমস্ত ভয়, লজ্জা, সংস্কার আবরণ ছিঁড়ে ফেলতে হয় বালক। পারবি সে আবরণ ছিঁড়তে? তার প্রত্যেকটা কথা আমার বুকের ভেতরে ছুরির মতো আঘাত করছিল। আমার ভেতরের যুক্তিবাদী মনটা চিৎকার করে বলছিল, অনির্বাণ, অনির্বাণ পালিয়ে যা, এখনই সময় পালিয়ে যা, এটা তোর জগৎ নয়। কিন্তু ফিল্ম মেকার সত্তাটা আমার তীব্র আকাঙ্ক্ষাকে আরো তীব্র করে তুললো, টেনে নিয়ে আসলো। সে ফিস ফিস করে বলছিল, এটাই সুযোগ অনির্বাণ, জীবনে একবার এমন সুযোগ আসে, যদি দৃশ্য ক্যামেরা বন্দি করতে পারিস তাহলে ইতিহাস তৈরি হবে, তোর নাম অমর হয়ে যাবে। ভয় এবং খ্যাতির এই দ্বন্দ্বে আমার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। আমি দেখলাম দূরে একটা নতুন চিতা সাজানো হচ্ছে। সত্য মৃত এক বৃদ্ধ যেন দেহ সোহানো কাঠের উপরে তার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। সেই দৃশ্য দেখে আমার বমি পেল। আমি কিভাবে এই জঘন্য কাজটা করব, একটা পবিত্র দেহকে তার শেষ যাত্রা থেকে ছিনিয়ে আনবো। ভৈরবনাথ আমার দৃষ্টি অনুসরণ করলেন। তার ঠোঁটের কোণে সে বিদ্রুপ হাসিটা আবারও ফুটে উঠল। সময় বেশি নেই, সূর্য ওঠার আগে আমার সাধনা করতে হবে। সিদ্ধান্ত তোর, হয় তুই আমার সাধনার সাক্ষী হবে, নয়তো এই শ্মশানের মাটিতে তুই নিজেই আর এটা সব হয়ে পড়ে থাকবি। আর আমার সাধনার জন্য একটা দেহের প্রয়োজন, সেটা তুই জোগাড় করে দিবি নাকি নিজে সে দেহ হয়ে যাবে রে, যার উপর আমি সাধনা করব, সেটা তুই ঠিক কর। এই কথাটা কোনো প্রস্তাব ছিল না, এটা সরাসরি হুমকি। আমার শীত কানাতে শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝলাম আমি আগে বিভৎস ফাঁদে পা দিয়েছি। এখন থেকে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খোলা নেই। হয় আমাকে তার নির্দেশ পালন করতে হবে, নয়তো এখানে আমার জীবন শেষ হয়ে যাবে। আমার ভবিষ্যৎ, আমার সমস্ত সবকিছুই যেন একেবারে শেষ হয়ে যাবে। আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার মনে হলো যেন আমি অথল গভীরে যেন তলিয়ে যাচ্ছি। যখন চোখ খুললাম তখন আমার চোখের দৃষ্টি বদলে গেছে। ভয়টা তখনও ছিল, কিন্তু তার উপরে জেদের এক অদ্ভুত আস্তরণ পড়েছিল। আমি আমার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি রাজি। আমার গলাতে ভাঙা অস্পষ্ট একটা স্বর বেরিয়ে এলো। ভৈরবনাথের মুখে কোনো ভাবান্তর নেই, তিনি শুধু মাথা নেড়ে বললেন, যা, শ্মশানের ডোমদের সাথে কথা বল, ওরাই ওদের ঈশ্বর, তোর কাজ হয়ে যাবে, যা। আমি একটা রোবটের মতো হেঁটে চলছি। সেই জ্বলন্ত চিতাগুলোর দিকে এগিয়ে গেলাম। আমার পা কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। আমি জানতাম আমাকে কাজটা করতেই হবে। শ্মশানের একটা কোণে কয়েকজন ডোম বসে বসে কাজ টানছিল। তাদের চেহারা ছিল কঠোর, অনুভূতিহীন, এবং প্রতিদিন একটা মৃত্যু দেখতে তার চোখে রীতিমতো পাথর হয়ে গেছে। আমি তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক তার কাছে গেলাম। আমার প্রস্তাবটা শুনে সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি পাগল হয়ে গেছি। কিন্তু তখন যে তারপরে আমি মানিব্যাগ থেকে সমস্ত টাকা বের করে সামনে রাখলাম। প্রায় 50,000 টাকা ছিল। সেখানে তার চোখ বদলে গেল। লোকটা তার ভয়কে ছাপিয়ে গেল। সে তার সঙ্গীদের সাথে সবকিছু নিচু গলায় বলল, তারপর আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। পরের 1 ঘন্টা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল। আমি দূরে একটা ভাঙা মন্দিরের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমার ক্যামেরাটা অন করা ছিল, কিন্তু রেকর্ডিং এর বোতামটা টিপতেই পারছিলাম না। আমার হাতটা অবশ হয়ে গেছিল। আমি দেখলাম সেই বৃদ্ধের চিতায় আগুন দেওয়া হলো। আগুনের লিলিহান শিখা আকাশ পর্যন্ত পৌঁছে গেল। আত্মীয় স্বজনের কান্নার শব্দে রাতের নিস্তব্ধতায় খান খান হয়ে যাচ্ছিল। যখন কান্নার শব্দটা কিছুটা কমে এলো এবং আত্মীয়রা ঘাটের সিঁড়িতে গিয়ে বসলো, তখন সে টুন তাদের কাজ শুরু করলো। তারা লম্বা বাঁশ দিয়ে জ্বলন্ত চিতা থেকে অর্ধদগ্ধ
দেহটাকে অত্যন্ত দ্রুততার সাথে টেনে বের করে আনলো। দৃশ্যটা এতটাই বিভৎস ছিল, আমি চোখ ফিরিয়ে নিতে বাধ্য হলাম। পুরা মাংসের তীব্র গন্ধ, চামড়াটা ফেটে যাওয়ার শব্দ, সব মিলিয়ে এক নারকীয় পরিবেশের সৃষ্টি হলো। তার দেহটা একটা খাটের মধ্যে পেঁচিয়ে শ্মশানের পেছন দিকে, যেখানে ভৈরবনাথ অপেক্ষা করছিল, সেখানে নিয়ে গেল। আমি কাঁপা কাঁপা পায়ে তাকে অনুসরণ করলাম। ভৈরবনাথ সেই চটের বস্তাটা খুললেন। অর্ধদগ্ধ বিকৃত দেহটার দিকে তাকিয়ে তার মধ্যে কোনো বিকার দেখা গেল না। তিনি আমাকে ইশারায় ক্যামেরায় প্রস্তুত করতে বললেন। তারপর শুরু করলেন সে ভয়ঙ্কর সাধনা, সবাসন। ভৈরবনাথ তামচি সেই অর্ধগণিত সব দেহটাকে বুকের উপরে পদ্মাসনে বসালেন। তার চোখ বন্ধ, মুখ বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছেন। সে মন্ত্রের ভাষা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তার প্রত্যেকটা শব্দ যেন বাতাসের উপরে ভারী পথের মতো চেপে বসেছিল। আমার ক্যামেরার নাইট ভিশন মোড অন করা ছিল। আমি লেন্সের মধ্যে দিয়ে দেখছিলাম, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছিল না। সময় যত করাচ্ছিল, পরিবেশ ততই অদ্ভুত হতে শুরু করলো। শ্মশানের সমস্ত কুকুর একসঙ্গে ডেকে উঠে হঠাৎ করেই চুপ হয়ে গেল। আগুনের কুণ্ডলি টপ করে নিভে গিয়ে আবারও জ্বলে উঠলো, কিন্তু এবার তার শিখার রং গাঢ় নীল। তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। আমার গরম জ্যাকেট পরেও কাঁপুনি দিয়েছিল। আমার মন হতে লাগলো আমার চারপাশে অদৃশ্য কারো যেন ভিড় জমাচ্ছে। আমি স্পষ্ট ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছিলাম, যদিও সেখানে আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ করে ভৈরবনাথ তামচি গলার স্বর বদলে গেল। তার মুখ থেকে এক মন্ত্র বের হচ্ছিল না, বের হচ্ছিল এক ধরনের পাশবিক গর্জন। তার শরীর সমস্ত অদ্ভুতভাবে মচসাতে শুরু করলো। আর ঠিক তখনই আমি সে অবিশ্বাস্য দৃশ্যটা দেখলাম। আমার ক্যামেরার লেন্স চোখ ধরে রেখে আমি দেখলাম তার নিচে রাখা সব দেহটা সামান্য নড়ে উঠলো। প্রথম ভাবলাম ওটা আমার চোখের ভুল, কিন্তু না, সব দেহটা আঙুল কোনো সংকুচিত হচ্ছিল। তার পোড়া মুখের চামড়াটা যেন কুঁচকে যাচ্ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি ক্যামেরাটা নামিয়ে নিজের চোখে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, এটাই সত্যি, সব দেহটা কাঁপছে। ভৈরবনাথের গর্জন আরো তীব্র হলো। তিনি তার হাতের সেই ধারালো হাতটা দিয়ে সব দেহটার বুকে আঘাত করতে শুরু করলেন। আর ঠিক সেই মুহূর্তে একটা তীব্র আলো আমাদের চারপাশে ভরিয়ে দিল। আলোটা এতটাই তীব্র ছিল যে আমার চোখ ধা দিয়ে গেল। আমার ক্যামেরার সশব্দে বন্ধ হয়ে গেল। ব্যাটারিটা ফুল চার্জ থাকা সত্ত্বেও ওটা ডেড হয়ে গেল। আমার কানে টানা লেগে গেল। মনে হলো হাজারো মানুষ একসঙ্গে আর্তনাদ করে উঠছে। আমি অনুভব করলাম একটা শীতল অশুভ শক্তি আমার শরীর ভেদ করে চলে গেল। আমার মনে হলো আমার নিজের শরীরের মধ্যে নেই, আমি যেন শূন্যে ভাসছি। কতক্ষণ এই অবস্থায় ছিলাম তা আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি দেখলাম আমি মাটিতে পড়ে আছি। আমার ক্যামেরার পাশে ভাঙা অবস্থায় পড়ে আছে। ভৈরবনাথ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা ক্লান্ত, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। সেই সব দেহ আর সেখানে নেই। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার ঠোঁটের কোণে সেই পরিচিত হাসি। তিনি ফিসফিস করে বললেন, তুই যা দেখেছিস তা দেখেছিস, কিন্তু যা দেখেছিস তার মূল্য তোকে সারা জীবন ধরে চুকাতে হবে। তোর ওই কাঁচের চোখ তা ভেঙে গেছে, কিন্তু আমি তোর আসল চোখ খুলে দিয়েছি। এখন থেকে তুই আসল সত্যটা দেখতে পাবি। এই বলে তিনি অন্ধকারের মধ্যে বেরিয়ে গেলেন। আমি পাগলের মতো সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। আমি হোটেলের দিকে দৌড়ালাম না, আমি সোজা স্টেশনের দিকে দৌড়ালাম। আমি কিভাবে টিকিট কেটেছিলাম, আমি ট্রেনে উঠেছিলাম, কিছুই বলেনি। আমি শুধু মনে আছে আমি বারাণসীর সেই অভিশপ্ত শহর থেকে পালাতে চেয়েছিলাম। আমি আমার শহরে ফিরে এসেছি। প্রায় 6 মাস কেটে গেছে। আমি আর ক্যামেরা হাতে ধরে আমি আমার পুরনো জীবন ফিরে পাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ভৈরবনাথের মিথ্যে বন্ডে তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখন সত্য দেখতে পাই। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষের মুখ দেখতে পাই না, আমি দেখতে পাই তাদের পাশের নিচে লুকিয়ে থাকা কঙ্কাল। আমি যখন হাসি খুশি পরিবারকে দেখি, আমি তাদের হাসির পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মৃত্যুর
যখন কোনো প্রেমিক প্রেমিকাকে দেখি, তাদের পেছনের কামনা, সে খারাপ দৃষ্টি, সে শয়তানকে দেখতে পায় কে কাকে নিয়ে কতটা খারাপ চিন্তা করছে। আমার ভেতরে এক অদ্ভুত অশুভ শক্তি যেন ভর করেছে। এই সুন্দর পৃথিবীটা আমার কাছে এক বিরাট শ্মশান ছাড়া আর কিছুই নয়, যেখানে সবাই নিজের চিতার দিকে এগিয়ে চলছে। রাতের বেলা আমি ঘুমাতে পারি না। ঘুমালেই আমি মণিকণিকা ঘাটে ফিরে যাই। আমি দেখি হাজার হাজার চিতা জ্বলছে, আর সেই চিতার আগুন আমার নিজের শরীরে পড়ছে, আর আমার সেই চলন্ত দেহের উপরে ভৈরবনাথ হাসছেন, সেই পৈশাচিক বিদ্রুপের হাসি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আয়নার সামনে দাঁড়ালে। আমি আমার নিজের প্রতিবিম্বর দিকে তাকাতে পারি না, কারণ যখনই আমি আমার আয়নার দিকে তাকাই আমি আমার নিজের মুখ দেখতে পাই না। আমি দেখি আমার শরীরের ভেতরে, আমার চোখের জায়গায় তার জ্বলন্ত অঙ্গার নিয়ে বসে আছে আরেকজন ভৈরবনাথ। তিনি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছেন। আমি বুঝতে পেরেছি আমি সেদিন শ্মশান থেকে একা ফিরিনি। আমার উচ্চাকাঙ্ক্ষা, আমার সত্য দেখার লোভ যে আমাকে চিঠিয়ে দেয়নি, আমাকে চিঠি দুনিয়ার জন্য হারিয়ে দিয়েছে। আমি কোনো ডকুমেন্টারি বানাতে পারিনি, বরং নিজেই একটা ডকুমেন্টারি হয়ে গেছি। এখন এক চলমান নরকের সাক্ষী, যার থেকে বেরোবার কোনো পথ নেই, কোনো মুক্তি নেই। ভৈরবনাথ আমার ভেতরে তার সাধনা সম্পূর্ণ করেছেন। তিনি আমাকে এমন এক শক্তি প্রদান করেছেন যাতে আমি মানুষের ভয়ঙ্কর চেতনাকে দেখতে পাই, একটা মানুষের ভিতরে শয়তানকে দেখতে পাই, মানুষের কুকামনাকে দেখতে পাই, মানুষের মৃত্যুকে দেখতে পাই। আমি এমন জীবন চাইনি। কিভাবে সবকিছু এমন হয়ে গেল ভাবতেই অবাক লাগে। কিংবা 10 বছর হবে। এখনকার সময় সন্ধ্যার সময় কারেন্ট থাকতো না। আমরা সবাই অনেক দুষ্টুমি করছিলাম। আমার বড় একটা কাচের বোতলে ম্যাজিক বল নিয়ে খেলা করছিলাম। সবাই যে যার মতো খেলা করছিল। তখন আমার মা চার্জার লাইট আমার দিকে মারলো। তখন হাতে থাকা ম্যাজিক বলগুলো চকচক করে উঠলো। তখন মা আমাকে তার কাছে নিয়ে বসালো। সাথে আমার কাকাতো ভাই বোন ছিল। সবাই আমরা গরু হয়ে মার কাছে বসলাম। তখন মা একটা ঘটনা বলতে আরম্ভ করলো। ঘটনাটা আমার মা আর নানাকে নিয়ে। ঘটনার স্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পশ্চিম পাশের বড় এক বিলকে কেন্দ্র করে। বিলটা এতটাই বড় যে কুল কিনারা দেখা যায় না। বর্তমানে যেটা জলশিরি সেন্ট্রাল পার্ক নামে পরিচিত। তার সালটা ছিল 1996। আমার নানা দিনের বেলাতে কাজের পাশাপাশি রাতের বেলা ওই বিলের মাছ ধরত। নানাদের 3 বন্ধু একটা গ্রুপ ছিল, যেটা বাচ্চা গ্রুপ নামে পরিচিত ছিল। তো একদিন বিকেলে নানা হঠাৎ বাড়িতে এসে খবর দিল তার মাছ ধরার সরঞ্জাম রেডি রাখতে। এই বলে আবারও কোথায় যেন চলে গেল। সেই থেকে আমার বড় মামার নাম মোহাম্মদ মনির। উনি নানার সাথে মাছ ধরতে যাবেন। তখন নানা মানা করতেই মামা আবারও কান্নাকাটি করতে শুরু করলো। আর একটু পরে নানা আবারও বাড়িতে চলে আসে। এসে বলল, খাবার দাবার সব রেডি করে দাও, রাতের বেলা নৌকায় বসে খাবো। সেই কথা মতো যেই কথা সেই কাজ। নানি সব খাবার রেডি করে নানার হাতে দিল। তখন আমার মামার কান্না থামেনি। নানা জিজ্ঞেস করলো, মনে কাঁদছে কেন? নানি তখন বলল, সে নাকি আপনার সাথে মাছ ধরতে যাবে। নানা তখন শুনে বলল, বাবা, আমি অনেক রাত পর্যন্ত মাছ ধরি, তুমি আমার সাথে থাকাটা ঠিক হবে না। তাছাড়া তুমি আমার বড় ছেলে, তোমাকে আমি কোনোভাবে নিয়ে যেতে পারবো না। এই বলে নানা বাড়ি থেকে বের হতে গেলে মামা দৌড়ে নানার পায়ে পড়ে আর বলে, বাবা, শুধু আজকের জন্য আমি যাব বাবা, আর কোনো দিন এরকম আবদার করবো না। মামার এমন কাণ্ড দেখে নানা আর থাকতে পারলো না। মামাকে গিয়ে নানার পায়ে ধরলো। এই কাণ্ড দেখে মা খিলখিল করে হেসে উঠলো। মামা মাকে ধরে ধমক দিয়ে বলল, বাড়িতে আসি, তারপর তোকে বোঝাবো। এই বলে মামা আর নানা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তারপর দিন সকাল 7টার দিকে মামার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর এলো এবং সেই জ্বর নিয়ে নানা সহ বাড়িতে চলে আসে। প্রিয় লিসনার্সগণ, কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, আসল গল্প এখান থেকে শুরু।
মামার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর দেখে নানি কাঁদতে কাঁদতে নানাকে প্রশ্ন করলো, কি এমন হয়েছে কোনার, শরীরে এত জ্বর কেন? তখন নানা শুধু বলল, হ্যাঁ রে, গরম পানি করে গোসল করাও, তারপর শোয়ার ব্যবস্থা করো। আমার মা গরম পানির ব্যবস্থা করলো, তারপর মামাকে গোসল করিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নানি নানার সাথে যেয়ে বসলো। তখন নানার সমস্ত ঘটনা নানিকে বলতে শুরু করলো। বলছে, নানা, আমরা সবাই নৌকায় গিয়ে উঠি, তারপর বড়শিগুলো বাজে বাজে রাখলাম, তারপর মাছ ধরার জন্য যে কেঁচোগুলো ছিল না সেগুলো ঠিক মতো রাখলাম, তারপর সবার মতামতে নৌকা নিয়ে সামনের দিকে উঠতে লাগলাম। একটু পর ভেসে আসে মাগরিবের আজান। আজান শেষ হতে আমি নিয়াজ আর শরীফকে বললাম, তোরা সামনে গিয়ে আগা, আমি নামাজটা পড়ে আসতেছি। তারপর নাকি নানা নৌকার নিচ থেকে হারিকেন বের করে তাতে আগুন দিল। তখনও পুরোপুরি ভাবে অন্ধকার হয়নি। নানা মামাকে নৌকার এক সাইডে বসিয়ে বিনের পানিতে উঁচু করে নামাজ শেষ করলো। তারপর আবারও সামনের দিকে যেতে লাগলো। যেতে যেতে তার বাপ বেটার বিভিন্ন প্রশ্ন কথাবার্তা করতে লাগলো। সামনের দিকে যেতে যেতে বুঝতে পারলেন নানা দুই বন্ধু অনেকটা সামনে চলে গেছেন। উনিও ভাবলেন আজ বেশি দূরে যাওয়ার দরকার নেই, ছেলেকে যেহেতু নিয়ে এসেছে তাই কাছাকাছি মাছ ধরেই চলে যাব। তারপর নানা রূপগঞ্জ পশ্চিম পাড়া নামক এক জায়গায় নৌকা ভিটায়, তারপর একে একে বড়শিগুলো কেঁচো লাগিয়ে বিনের পানিতে ফেলে দিতে লাগলো। সেগুলো ছিল এমন যে 50 থেকে 60টা বড়শি 2 হাত দূরে বাঁধা থাকে। সবগুলো বড়শির পানিতে ফেলে নৌকা নিয়ে বিনের পাড়ে চলে যায় এবং নৌকার পাড়ে থেকে একটা গাছের সাথে বাঁধা রাখে। ততক্ষণ এসে আজান শোনা যাচ্ছে। নানা ভাবলো নামাজ পড়তে ভাত খেয়ে বড়শিগুলো তুলবে। তারপর নানা আবারও উঁচু করে নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য সবকিছু রেডি করলো। এদিকে মামা তো অনেক খুশি। মামা বলছিল, আচ্ছা বাবা, সবগুলো বড়শিতে কি মাছ উঠবে? নানা উত্তর দিল, আগে ভাত খেয়ে নি, তারপর তুমি নিজে দেখো। বাপ বেটা মেরে খাত খেতে খেতে কিছুক্ষণ গল্প করলো। খাওয়া দাওয়া শেষ করে এবার বড়শির উপরে তোলার পাড়া একে একে বড়শিগুলো উপরে উঠাতে লাগলো এবং সেই সাথে মামার নানা বড়শিগুলো থেকে মাছ করে নেয় এবং নৌকাতে রাখতে লাগলো। প্রথমবার হিসেবে ভালোই মাছ পেল তারা। তারপর আবার বড়শিগুলোতে কিছু লাগাতে শুরু করলো এবং পানিতে ফেললো। এমন মাছ ধরতে ধরতে অনেকটা সময় কেটে যায়। আনুমানিক মধ্যরাতে চাঁদের আলোয় ভালোভাবে চারপাশটা দেখা যাচ্ছে। হঠাৎ করে নৌকা থেকে একটা দূরে পানির নিচ থেকে ফুটফুট করে উঠছিল। এইটা দেখে মামা বলল, বাবা, এইগুলো কি? তখন মামা আর নানা দুজনেই লক্ষ্য করলো পানির নিচে অনেক বড় বড় মাছ আছে মনে হচ্ছে। নানা ভালো করে লক্ষ্য করলো এবং দেখলো এগুলো গজার মাছ। গজার মাছগুলো এদিক সেদিক ছোটাছুটি করছে। মাছগুলো লম্বা 3 থেকে 4 ফুটের মতো হবে এবং বিশাল মোটা মোটা। এগুলো দেখে তো রীতিমতো নানা বুঝতে বাকি রইল না যে কি হচ্ছে। নানা তখন হারিকেনটা পানির দিক থেকে দেখতে শুরু করলো এবং চেষ্টা করলো। আর আমি ঘটনার শুরুর দিকে বলেছিলাম একটা ম্যাজিক বলের কথা। যখন হারিকেনের আলো পানিতে পড়লো মনে হচ্ছিল মাছগুলো যেন ম্যাজিক বলের মতোই চিকচিক করছে। নানা মামাকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে, বাবা, এগুলো কিছু না, এত বড় বিল, এত মাছ তো থাকবে। হঠাৎ করে মাছগুলো এমন ছোটাছুটি করছে মনে হচ্ছে লাফ দিয়ে যেন পানি থেকে নৌকায় এসে পড়বে। মামা তখন ছোট মানুষ, ভয় পাচ্ছে, মজা পাচ্ছে। অতিরিক্ত জ্বালাতন দেখে নানা এবার নৌকার নিচ থেকে একটা লাঠি নিয়ে পানিতে আঘাত করলো। কিছুক্ষণ পর সবকিছুই শান্ত হয়ে গেল। এদিকে নানাও চিন্তা করছে কি হলো, এত রাত হয়ে গেল, বন্ধুরা কেন আসছে না? এসব ভাবতে ভাবতে বড় হলো বীরের পাড়ে থাকা তাল গাছটা থেকে একটা ডগা ধপাস করে মাটিতে পড়লো। এমন একটা শব্দ হলো যে মামা আর একটু ভয়ে পানিতে পড়ে যেত। নানা ভাবলো এখানে আর থাকা যাবে না। উনি বড়শিগুলো নৌকার পানিতে ডুবিয়ে নিল। নৌকার বইটা হাতে নিয়ে বাড়িতে যাবে এমন সময় মনে হলো নিচ থেকে কে যেন নৌকার বইটাটাকে এমন শক্ত করে ধরে রেখেছে নানা কিছুতে নাড়াতে পারছে না। সঙ্গে সঙ্গে তাল গাছ থেকে কেউ যেন নিচে নামলো এবং নিচে নৌকায় ঢিল ছুটছে। ধপাস ধপাস শব্দ হতে লাগলো, কিন্তু একটা ঢিল নৌকার মধ্যে ছিল না, পড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যাচ্ছিল। নানা বুঝতে বাকি রইল না তার সাথে কি হতে চলেছে।
নানা মামাকে কাছে টেনে এনে বলল, তুই ভয় পেও না। আর নানা মনে মনে যত দোয়া দৌড়তে পারতো সবকিছুই পড়তে লাগলো। আর নানা আর মামার শরীরটা বন্ধ করে দিল। অবশেষ ঢিল ছোড়াও বন্ধ হয়ে গেল। তারপর শুরু হলো প্রচন্ড পরিমাণে তুফান। বাতাসের বেগ এতটাই জোরে ছিল যে সেখানে থাকা বিনের উপরে পড়ে থাকা গাছগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। বিশেষ করে তাল গাছের ডগাগুলো ঝপার ঝপার শব্দ হচ্ছিল। এই দৃশ্যগুলো দেখে মামা একেবারে হতভম্ব হয়ে গেল। উনি এবং বাবা চিৎকার করছে, নৌকার বৈঠা পানিতে তুলছিল। নানা আবারও চেষ্টা করছে বৈঠাটাকে হাতে নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটাকে আবারও পাড়ে ফিরানোর চেষ্টা করছে। একসময় ওনারা পাড়ে চলে আসেন। নানা সবকিছু রেখে মামাকে কোলে তুলে নিয়ে এক দৌড় মারলেন। আর তখন তো এরকম কারেন্টও ছিল না। মধ্যরাতে কোথায় যাবেন? 5 থেকে 6 মিনিট হাঁটার পর কাছাকাছি একটা বয়স্ক মহিলার ঘর ছিল। ওদিকে চলে যায়। ওই মহিলার ঘরের সামনে গিয়ে সালাম দেয় আর বলে, মাছ ধরতে এসে ছেলেকে নিয়ে বিপদে পড়েছি, আজকে রাতের জন্য তাদের একটু আশ্রয় দিতে। তারপর মহিলা অন্ধকার থেকে বেরিয়ে আসেন। তারপর নানা পরিচয় দিয়ে সমস্ত ঘটনা ওই মহিলাকে খুলে বলে। মহিলা বলে, আপনি যেহেতু পুরুষ মানুষ, আপনি ঘরের বারান্দায় শুয়ে থাকেন, আর আপনার ছেলে আমার সাথে ঘরের ভেতরে থাকবো। এই বলে এক গ্লাস পানি দিয়ে মহিলা দরজা বন্ধ করে দেয়। ওই মহিলার বাড়ি ছিল পুরনো ভাঙা বাড়ি। বাড়ির উঠোনে কোনায় ছিল একটা ছোট্টখাটো ঘরের পাড়া। নানা বারান্দায় না শুয়ে ঘরের পাড়ার মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়ে। তারপর উনি নিজের উপরে দোষারোপ করতে থাকে, কেন ছেলেকে নিয়ে আসলো। এমন ভাবতে ভাবতে নানা চোখ লেগে আসলো। তখনই মনে হলো ভাবাস করে ঘরের পাড়ের পেছনে কি যেন একটা পড়লো। নানার সঙ্গে সঙ্গে ওটা দেখতে গেলেন জিনিসটা কি। দেখলো 10 থেকে 15 ফিট লম্বা, কালো কুচকুচে দেখতে লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। দেখতে মনে হচ্ছে খুব আনন্দের মধ্যে আছে। নানা তাৎক্ষণিক তাকে জিজ্ঞেস করলো, কে আপনি? ছাড় তখন উত্তর দিল, কে? ভয় পেলি নাকি তোরা? নানা উত্তরে বলল, তোর নসিব ভালো, আজকে সাথে আমার ছেলেকে নিয়ে এসেছি, নয়তো তোকে জ্যাকিয়ে করতাম না। তখন ছায়াটা উত্তর বলল, এখন তো আর তোর ছেলে নেই, দেখে তুই কি করতে পারিস কর। প্রচুর রাগ আর ক্ষিপ্ত হয়ে নানা তার হাতের বাঁশের একটা কঞ্চি পায় আর সেটা হাতে নিয়ে তেড়ে যায় ওটার দিকে, আঘাত করতে যায়। একের পর এক আঘাত করতে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে বাঁশের কঞ্চি শরীরে এক পাশ ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন কুচকুচে ছায়ের লম্বাটা আবার বড় বড় হয়ে বিশাল তরফের রূপ ধারণ করলো। দেখতে এমন ছিল, এক পা ছিল দাঁড়ানোর জায়গায় এবং আরেকটা মনে হচ্ছিল কাছাকাছি থাকা বড় একটা গাব গাছের উপরে। তারপরে কুচকুচে ছায়া পাল্টা নানার উপরে হামলা করে দেয়। প্রথম নানার গলায় ধরে ঘরের পাড়ের উপরে কয়েকটা আছাড় মারে। নানাও তখন ওর হাত থেকে সরানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির শব্দে মহিলা ঘর থেকে বের হয়ে আসে। এসব মহিলাকে এবং ধস্তাধস্তি অবস্থায় দেখতে পায়। মহিলা চিৎকার করে দিয়ে বলে ওঠে, তুই যে হোস না কেন, চলে যা বলছি, নয়টা কিন্তু পালানোর সময় পাবি না। এই কথা বলার সাথে সাথে কুচকুচে ছায়াটি অদৃশ্য হয়ে যায়। তখন মহিলা নানাকে জিজ্ঞেস করলো, আপনাকে না বলেছি বারান্দায় থাকতে, আপনি এখানে আসেন কেন? তারপর নানাকে সাথে করে নিয়ে ঘরের ভেতর নিয়ে গেল। ঘরের ভিতরে নানা দেখলো মামা শুয়ে আছে, শরীরে প্রচন্ড জ্বর, হারিকেন জ্বলছে। এই মহিলা মামাকে জল পড়তে দিচ্ছে। তারপরে মহিলা বলল, আপনারা মোটেও এই জায়গায় মাছ ধরতে আসাটা ঠিক হয়নি। এই জায়গাটা বেশি ভালো না, ভবিষ্যতে আর মাছ ধরতে আসবেন না। এই জায়গাটা দিনের বেলা তো মানুষ তেমন একটা আসে না। তারপর এইভাবে অনেকক্ষণ কথাবার্তা চলতে লাগলো। একটা সময় ফজরের আজান দেয়। নানা নামাজ শেষ করে মহিলা থেকে বিদায় নিয়ে মামাকে নিয়ে নৌকায় চলে আসে। সামনে দুইটা অনেক পুরাতন গাছ ছিল, একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ। গাছ দুটি অনেক পুরাতন গাছ ছিল। যারা রাতে আসতো তারা নাকি কিছু না কিছু অবশ্যই দেখত, হয়তো কালো সাপ, কালো বিড়াল, কালো কুকুর, আবার অনেকে দেখতো মুরগির ছানা। এভাবে চলছিল দিন। একদিন নাজমুল নামের এক ছেলে কাজ করে আসছিল। রাত তখন 2টা হবে। সে দেখে রাস্তায় দুটো কালো বিড়াল ঘোরাঘুরি করছে।
এবং কোনোদিন ধরে এক জায়গায় এসে এইটা দেখে বুঝে যায় এটা কোনো সাধারণ বিড়াল নয়। সাথে সাথে আয়তাল কুরসি পড়ে সাথে সাথে বিড়ালগুলোর গলায় কোথায় যেন হারিয়ে যায়। সেই রাতে নাজমুল বাসায় চলে আসে। ফজরের নামাজের পর নাজমুল সবাইকে বলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। সবাই বলে, দেখ নাজমুল, তুই তো রাত্রেবেলায় বাসায় এসেছিস, তাই অথবা ভুলভাল কিছুটা দেখেছিস। আমি দেখলাম নাজমুলের কথা শুনে এক দাদু মুখ কালো করে ফেললো, মনে হয় সে কিছু জানে। হঠাৎ করে দাদু বলে উঠলো কাঁপা কাঁপা কণ্ঠে। আমি ভালো করে বোঝার জন্য দাদুর ভাষায় বলছেন, দাদু দেখ নাজমুল, তুই আর বেশি রাত করে ফিরিস না। যখন ফিরবি তখন আয়তাল কুরসি পড়বি, আর না হলে অন্য রাস্তা দিয়ে যাবি, কেমন? আমি দাদুকে বললাম, দাদু কেন রাতে তাড়াতাড়ি বাসায় চলে আসবো বলো না। দাদু তখন বললো, সে অন্য একদিন বলবো রে। এইটা বলে দাদু চলে যায়। সেদিন সবাই চলে যায়। এভাবে চলছিল দিন। তবে মাঝে মধ্যে ওই গাছের পেছনে একটা অপরিষ্কার পুকুর আছে। সেই পুকুরে রাতে সবাই বেশি সময় ধরে কালো বিড়াল দেখা যেত। একদিন হাকিম ছদ্মনামকে দেখেছিলাম, দেখি সবাইকে তার বাসায় ডাকে। হাকিম আমি তাদের বাসায় ডাকি এবং হাকিম আমিও তাদের সাথে দেখা করতে চাই। গিয়ে দেখি হাকিম শুয়ে আছে, গায়ে অনেক জ্বর আর চোখে অনেক ভয় দেখা যাচ্ছে। মনে হয় খুব খারাপ কিছু দেখেছে। একজন বলল, কিরে হাকিম, কি হয়েছে তোর? হঠাৎ করে আমাকে সবাইকে কেন ডাকলি বলতো? আর তোর এই অবস্থা কি হয়েছে বল না, সবকিছু করে বল। আমি হাকিমের ভাষায় বলছি। বলছেন হাকিম, আমি যখন রাতে বাসায় আসছিলাম না, হাঁটতে হাঁটতে হঠাৎ গাছের পাশে চলে আসছি। হঠাৎ করে আমার লাইটটা বন্ধ হয়ে গেল। আমি লাইটটা কয়েকবার ঝাঁকি দিলাম, কিন্তু লাইটটা আর চললো না। আমি যখন সামনে তাকালাম বাসায় আসার জন্য, হঠাৎ দেখি এটা বলে হাকিম থর থর করে কাঁপতে থাকে। তাকে একটা গ্লাস পানি দেওয়া হয়। সে সবগুলো পানি এক নিঃশ্বাসে গিলে ফেললো এবং এরপর হাকিম কিছুক্ষণ হাঁপালো এবং সবাই বলল, হাকিম ভয় পাস না, বল না কি হয়েছে। একটু পর হাকিম বলল, আমি যখন তার সামনে তাকালাম তখন দেখি সামনে অনেক বড় দুটো অবক দাঁড়িয়ে আছে। তাদের মাথা দেখা যাচ্ছে না। তখন হাকিমকে ওই অবকগুলো বলল, কিরে দাঁড়ালি কেন? আবার তুই পায়ের মাঝখানে চলে যা, তাহলে আর কিছু করবো না, যা চলে যা বলছি। এইটা বলে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। আমার কলিজা রীতিমতো শুকিয়ে গেল। তখন সে অবরটা আবার বলল, কিরে আবার পায়ের নিচ দিয়ে যা বলছি। এইটা বলে ভয়ঙ্কর ভাবে হাসি দিল। এইটা বলে নাজমুল কাঁপতে থাকে এবং ঘেমে ওর পুরো শরীর ভিজে গেছে। তখন হঠাৎ করে দেখি তখন সে দাঁতও পড়ল, হাকিম নাজমুলকে আগে বলেছিলাম বেশি রাত করে বাসায় না যাস, তুই তো শুনিসনি। যাই হোক, আল্লাহর রহমতে তুই বেঁচে গেলি। কাল যদি তুই সেই জিনগুলোর খপ্পরে পড়তে না, তাহলে হয়তো বেরিয়ে ফেলতো। শোন, সবাই কালকে কাজগুলো কেটে ফেলতে হবে, আর এখানে কাজ করে রাখা যাবে না। যাও, আজকাল সবাই বাড়ি চলে যাও, আর কাল সবাই মসজিদে চলে আসবো। সবাই চলে যাও। ঠিক যেমন করে ঘটনাটি আমার সাথে বলেছিল, আমি ঠিক আপনাদের সামনে সেভাবে উপস্থাপন করছি। বলছেন, ভাবি রাসেল, তাহলে শোন, আমি এখন তোমার সাথে যে ঘটনা বলবো না, এইটা কিন্তু একেবারে সত্যি ঘটনা, আমি একটু বাড়িয়ে বলবো না। ভাবির কথা শুনে আমি অবাক হয়ে যাই আর বলি, কি বলেন ভাবি, বলুন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে দাঁড়াও, বলছি। ঘটনা বলার আগে বলে দিই, এই ঘটনা কিন্তু আমার আব্বুর সাথে ঘটেছিল। এমন নয় যে প্রথম কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, এর আগে অনেকবার এরকম ভৌতিক ঘটনা ঘটেছে আমার আব্বুর সাথে। কিন্তু আমি এই ঘটনা বলছি এর কারণ এই ঘটনা আমার কাছে অনেক অন্যরকম লেগেছে, আর সেটা তুমি শুনলেই বুঝতে পারবে। তাহলে শোনো, আমার বিয়ের আগে আমার বাবা মার মাটি ছিল, কিন্তু আমার বিয়ের কিছুদিন পরে আমাদের আগের সেই বাড়িটা ভেঙে অন্য আরেকটা বাড়িতে গিয়ে টিন করে এবং টিনের ঘর বানায়। জায়গাটা মাটির ভেতরে ছিল, সেখানে তেমন কোনো মানুষ ছিল না। কেন সেটা আগে জানতাম না। সবাই বলতো ওখানে নাকি জিনেরা থাকে, আর ওইখানে দিনের বেলাতেও নাকি অন্ধকার হয়ে থাকতো, এমনকি দিনের বেলাতেও। কিন্তু আমার আব্বু কারো কথায় কোনো কান না দিয়ে ঘরটা
ঘরটা বানিয়ে ফেলে আর সেখানেও থাকতে শুরু করে। এর ভেতরে কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছুদিন পরে আমার মা এখানে আসে আমাকে দেখতে। আব্বু বলেছিল সন্ধ্যার আগে বাড়িতে যেতে, কিন্তু মা আমাদের বাড়িতে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। সে কি বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো নামই নেই। আর একটা সময় সন্ধ্যা পেরিয়ে চলে আসে দিন আর রাত। তখন আমি মাকে বলি, মা তোমাকে আজ বাড়িতে যেতে হবে না, বাইরে যা, বৃষ্টি হচ্ছে। তুমি বৃষ্টির মধ্যে বাড়ি যেতে পারবে না, তুমি আজ রাতটা থেকে যাও। মা আর কথা শুনতে না দিয়ে দাঁড়িয়ে থাকে। মা মুখে কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম মার মনটা খারাপ, আব্বুর জন্য টেনশন করছে হয়তোবা। তাই আমি আর মাকে বিরক্ত না করে ঘরের ভিতরে চলে যাই। আর একটা সময় আমার সেই দিনকার সবার মতো ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে মার বাড়িতে চলে যাই। তার কিছুদিন পরে আমি মার বাড়িতে গেলে একটা ভয়ঙ্কর ঘটনা শুনেছিলাম আমার আব্বুর মুখ থেকে। আব্বু বলে, মা তোর কিছুদিন আগে তো তোদের বাড়িতে গিয়ে রাত বাড়ির বৃষ্টির সময় আসতে পারিনি, কিন্তু তুই কি জানিস ওই দিন আমার সাথে কি ঘটেছিল? আমি আব্বুর কথা শুনে বললাম, না কি হয়েছিল তোমার সাথে? তখন আব্বু বলতে শুরু করলো, মা তাহলে শোন। মা যেদিন তোদের ওখানে ছিল না, ওই দিন রাতে আমি ঘরের ভিতরে না শুয়ে আমি শুয়েছিলাম ঘরের বারান্দায়। আমি বারান্দায় খাটে শুয়েছিলাম, কিন্তু আমার কেন জানি শরীরের ভিতরে কেমন জানি বারান্দার জ্বালা শুরু হলো। তারপরে আমি খাটের পাশে গিয়ে শুয়ে পড়ি। তখন আমি বুঝতে পারি আমার শরীরের সব জ্বালা ঠিক হয়ে গেছে। তারপরেও মাটি থেকে উঠি, শুয়ে থাকি। হঠাৎ আমার মনে হলো আমার সামনে থাকা ঘরটি রীতিমতো ভ্যানিশ হয়ে গেছে। আমি এটা দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যাই, কেননা কিছু সময় আগেও তো টিন দিয়ে আমার পুরো ঘরটা বাঁধা ছিল। তাহলে এখন এসব আমি কি দেখছি? হঠাৎ করে আমার চারপাশের আবহাওয়াটা ভয়াবহ রকমের পরিবর্তন হচ্ছে। মন ভাব করলাম কিছু সময় পরে হঠাৎ করে বাড়ির নারিকেল গাছের ওপর থেকে একটা পিশাচ পা নেমে রীতিমতো আমার সামনে দাঁড়ালো, পা মাটিতে দাঁড়িয়ে আছে। আমি দৃশ্যটা দেখার পরে রীতিমতো মরে যাওয়ার মতো অবস্থা হলো। আমি তখনও ভয় রীতিমতো চুপসে গেছি। তারপর হঠাৎ করে কোন রকম ভয়ঙ্কর কণ্ঠে কাছে বলে উঠলো, আবার এরকম জায়গায় শুই না। এরকম ভয়ঙ্কর কণ্ঠ শুনে আমি একটু আগ্রহ নিয়ে উকি দিয়ে দেখি কে কথা বলছে। তারপরে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখার জন্য প্রস্তুত থাকতো না কেউ। আমার আব্বুর মুখে এমন কথা শুনে আমি বললাম, আর কি দেখেছিল বলো না? আব্বু তখন আবারও বলা শুরু করলো। আমি যখন উকি দিয়ে দেখার জন্য দেখলাম যে ভয়ঙ্কর কণ্ঠটা কে কথা বলছে, তখন আমি দেখি ওই নারিকেল গাছের ঠিক মাথায় একটা সাদা পাঞ্জে পরা লোক বসে আছে, আর তার একটা পা মাটিতে, আর পায়ে বিশাল বড় সে নারিকেল গাছের উপরে। কিন্তু আমি তার মুখটা ভালো করে দেখতে পাইনি। তা যাই হোক, আবার ঘটনার ভিতরে চলে যাই। তারপরে আমি অনেকটা